ওসিরা ফোন করে, এলাকার ওসিরা ফোন করে, আপা চাকরি করবো, আমি মনে মনে খাইছে আমারে। দর্শক, রুমিন ফারহানাকে কেন রাত দিবে এবং দিয়ে কি বললে লুতুপুতু কথা কেন বলবে, মানে এরকম একটি কথা বলে, মানে রুমিন ফারহানা নিজেই প্রেস কনফারেন্সের মধ্যে কথাগুলো বললেন যে তার সঙ্গে এরকম ঘটনা ঘটার চেষ্টা করতে। সত্যি সত্যি কি রুমিন ফারহানাকে এলাকার ওসিলায় ফোন করেন সেনাপ্রধান? এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সেনাপ্রধান কি সত্যি সত্যি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ফোন করেন? এটা সত্য নাকি গুজব? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও সেনাপ্রধানকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ফোন করে, এলাকার ওসিরা ফোন করে, আপা চাকরি করবো, আমি মনে মনে খাইছে আমারে। কয়েকদিন আগে আমি সালাম দিয়ে কুল পাইতাম না, তাও তো ওসির দেখা পাইতাম না। এখন আপা কেমন আছেন? আমার শরীরটা ভালো নেই। শরীরটা তো ভালো, মনটাও ভালো, তবে ওসি সাহেব শুধু শুধু আমারে ফোন দিয়ে না, যদি দরকার হয় আমি আপনাকে বলবো। কি বলবো? কোনো অন্যায় হলে ঘটনাস্থলে যেতে বলবো, আইন যা বলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলবো। পুরো জায়গাটাতে না অনেক ক্ষত, অনেক ক্ষত। এই ক্ষতটা একদিনে সারানো যাবে না। শুধু হাত জোর করে এটুকু অনুরোধ করি, ক্ষতটা আর বাড়িয়েন না প্লিজ। Enough is enough. Enough. পলিটিশিয়ানদের না মানুষ অপছন্দের পর এখন ঘৃণা করা শুরু করেছে। আমার রক্ত সম্পর্কীয়রা অপার বিস্ময়ে আমাকে জিজ্ঞেস করে, পলিটিক্সে কেন? Why are you in politics? You have a decent profession. তোমার একটা চমৎকার ভবিষ্যৎ আছে, তুমি আইনজীবী হিসেবে ভালোই ছিলে। Why? এই নোংরা কাদার মধ্যে, খুবই নোংরা কাদায় বাস করেই বলছি জায়গাটা সত্যি নোংরা। কিন্তু জায়গাটা যতদিন পর্যন্ত কিছুটা বাসযোগ্য না হবে, পরিষ্কার না হবে, ততদিন পর্যন্ত অন্য কোনো ক্ষেত্রই খুব পরিষ্কার হবে না। Because everything is politics. Every private issue is a political issue. So, politics যতক্ষণ ঠিক না হয় ততক্ষণ আসলে এই লড়াইটা লড়তে হবে। হয়তো আমার জীবনে আর কতদিন আছে, আমার বয়স অনেক হয়েছে, আর খুব বেশি দিনও আমার হাতে কাজ করার মতো নাই। এই কয়টা বছর আবারও আমাদের জীবন পার হবে এই জঞ্জাল পরিষ্কার করে করে। আমার পরের প্রজন্ম, তোমরাও হয়তো বেশ লম্বা একটা সময় জঞ্জাল পরিষ্কার করবে। 5ই অগাস্টের পর না, তার আগের দুদিনের কথাও একটু বলি। 3রা অগাস্ট বা 2রা অগাস্ট বোধহয়, আমার মনে হলো আমার বাচ্চাদের ওপর যা চলছে হতে পারে না। আমার উপর কোনো দলীয় নির্দেশ ছিল না, কিন্তু আমার মনে হলো আমাকে যেতে হবে। আমি গেলাম, আমি বললাম আমি আমার বাচ্চাদের সাথে এসেছি না, আমি খুব সাবধান ছিলাম। যারা অতিথি হিসেবে দাঁড়িয়েছিলেন তাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজনীতিবিদদের এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে। এই ইফতার মাহফিলকে ঘিরে নানান আলোচনা, অনেক ব্যতিক্রমী ঘটনা ঘটে গিয়েছে। জামাতের ভিতরে বাইরে তাদের ইফতার মাহফিল নিয়ে নানান আলোচনা এবং সমালোচনা। দর্শক, ইফতার মাহফিলের ভলিউমের দিক থেকে যদি বলি, বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন
জামাত ইসলামী যে ইফতার মাহফিল আয়োজন করেছে এর চাইতে বড় কোনো আয়োজন করতে পারেনি। তবে জামাত ইসলামী কূটনীতিকদের সম্মান এমনিতেই আলাদা করেছে বা বিভিন্ন উইংকে আলাদা আলাদা করে ইফতার করিয়েছে, কিন্তু বেসিক্যালি রাজনীতিবিদদের সম্মানে পেশাজীবী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিনিধিদেরকে নিয়ে যে ইফতার মাহফিল আয়োজন করেছে, এটা একটা গ্র্যান্ড ইফতার মাহফিল। কারণ এত বড় ইফতার মাহফিল জামাত ইসলাম আয়োজন করেছে যে কোনো 5 স্টার হোটেলে এত বেশি সংখ্যক লোককে জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি নেই, যার ফলে জামাত ইসলামী ইফতার আয়োজন করেছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। হাজার হাজার মানুষের উপস্থিতি। কত মানুষ এক্সাক্ট ভলিউম আমরা পাইনি, তবে এতটুকু আমরা নিশ্চিত হয়েছি যে কোনো রাজনৈতিক দল এত বড় ইফতার মাহফিলের আয়োজন করার সক্ষমতা রাখেনি অথবা করতে পারেনি। কিন্তু ইফতার মাহফিলে নানান ঘটনা ঘটেছে। এখন ইফতার মাহফিল এটা বাংলাদেশের রাজনীতির একটা পার্ট অ্যান্ড পার্সেলে পরিণত হয়েছে। কারা এসেছে, কারা দাওয়াত নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে কিছু বিষয় অত্যন্ত দৃষ্টিকটু। একটা হচ্ছে, এটা জামাতের লোকজনেই খেপেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি কাদের সিদ্দিকী, এক ভণ্ড, এক বাটপার, এই কাদের সিদ্দিকীকে দাওয়াত দিয়েছে, এটা অন্যায় মনে করি না, দাওয়াত দিতে পারে। কাদের সিদ্দিকী আসবেন, এখন এটা কাদের সিদ্দিকীর ক্ষেত্রে স্বাভাবিক, কারণ কাদের সিদ্দিকীর অন্য কোনো ওয়ে নাই। তার আপা তো পালিয়েছে, তার বোন পালিয়েছে, এখন তো আর গণভবনে যাওয়া যায় না, গণভবন তো এখন দখল হয়ে গিয়েছে। এখন জামাতের ছায়াতলে তো আসার চেষ্টাই করবে একটু, নইলে তো কাদের সিদ্দিকীর কোনো খাওয়া থাকে না, অন্য কোথাও তো দাওয়াত পায় না। জামাত দাওয়াত দিয়েছে, এসেছে, দ্যাটস ইট। কিন্তু আর তিনি ফ্যাসিবাদের দোসর ছিলেন, তিনি এই দামি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেই হিসেবে কাদের সিদ্দিকীকে দাওয়াত দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। জামাত দিয়েছে দিক। আবার ধানমন্ডি 32 নিয়ে যে মায়াকান্না দেখিয়েছে, শেখ মুজিবের জন্য যে আবেগ, মুজিববাদের অন্যতম ধারক বাহক এই কাদের সিদ্দিকীকে দাওয়াত দেয়, এটা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। দাওয়াত দিয়েছে। আমিরে জামাত অনেক কাজ করেন ব্যক্তিত্বহীন। আমির হিসাবে আমরা অনেক পরামর্শ তাকে দিয়েছি, তার টুপি পরামর্শ দিয়েছি, তার ড্রেস আপ চেঞ্জ করার পরামর্শ দিয়েছি। একই সাথে যাকে তাকে জড়িয়ে ধরা, চুমু দেওয়া, এটা কোনো স্ট্রং পার্সোনালিটির প্রমাণ বহন করে না। এটা আমির সুলভ কাজ নয়। কাদের সিদ্দিকীর সাথে হ্যান্ডশেক করবেন, কিন্তু একেবারে জড়িয়ে ধরতে গিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আমি ভিডিওটা দেখলাম যে কাদের সিদ্দিকী মনে হয় ওরকম কোলাকুলি করেননি নাকি, স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু কোলাকুলি করুক বা না করুক, এতটুকু আমি দেখেছি যে আমিরে জামাত তাকে জড়িয়ে ধরতে চেয়েছেন। কেন ভাই, এত আবেগ দেখানোর কি আছে? কাদের সিদ্দিকী কি যে তাকে পেয়ে আপনাকে জড়িয়ে ধরতে হবে? আমির হিসাবে, রাজনীতিবিদ হিসাবে ডাক্তার শফিকুর রহমান শুড বি মোর স্মার্ট, আমরা মনে করি। এই পরামর্শ দিচ্ছি। দর্শক, এখানে আপত্তিকর বিষয় সবচাইতে যেটা, বিএনপি দেখেন, আগে একটু পাস্ট বলি। 2014 সাল পর্যন্ত জামাত ইসলামের ইফতারে খালেদা জিয়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতেন। 2014 সালেও সরকারের শত বাধা বিপত্তি অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টালে, তখন শেরাটন নাম ছিল বা রূপসী বাংলা, সেখানে আমিরে জামাত তৎকালীন ভারপ্রাপ্ত মকবুল আহমেদের পাশে এসে বসেছিলেন বেগম খালেদা জিয়া। এর মানে বিএনপি প্রধান জামাত ইসলামের ইফতার মাহফিলে আসে প্রধান অতিথি হিসাবে, এটা দীর্ঘদিনের একটা ঐতিহ্য ছিল। তা এখন জোট নাই, ঠিক আছে, আর বিএনপি প্রধান তো এখন পলাতক। তারেক রহমান চাইলে কিন্তু সেই পলাতক অবস্থা বা যেখানে থাক না কেন, বিভিন্ন ছোট ছোট দলের এনডিএম এর ইফতারে দেখলাম যে ভার্চুয়ালি কানেক্টেড হয়েছেন। জামাতের ইফতার মাহফিলে বিএনপির উচিত ছিল ভার্চুয়ালি তারেক রহমান নিজের কানেক্টেড হওয়া। তো তারেক রহমান কানেক্টেড হননি, এটা এক কথা। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসলেন না, অথচ দাওয়াত দেওয়া হয়েছে। বা সালাউদ্দিন আহমেদ, কিন্তু এই মির্জা আব্বাস যিনি জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন, আরো 2-1 নেতা গিয়েছেন, তারা চতুর্থ পঞ্চম সারির নেতা। এর মানে বিএনপি প্রথম সারির নেতা তারেক রহমান জয়েন করেনি, দ্বিতীয় সারির নেতাকেও পাঠাননি, তৃতীয় সারির নেতাকেও পাঠাননি, চতুর্থ সারির মির্জা আব্বাসকে পাঠিয়েছেন। এর মানে বিএনপি আসলে যে রাজনৈতিক ইখতিলাফ সত্ত্বেও, ভিন্নমত সত্ত্বেও যে একটা মিনিমাম ঐক্যের জায়গা এক্সারসাইজ হচ্ছিল, বা রাজনৈতিক একটা সৌন্দর্য, একটা কোএক্সিস্টেন্স, এই জায়গাটা বিএনপি সম্মান করুন। এখানেও বিএনপি এক ধরনের
অপরাজনীতি করলো, আওয়ামী বা শাহবাগী রাজনীতি করলো, বা ভারতকে খুশি করার রাজনীতি করলো। তারেক রহমান এখানে পার্টিসিপেট করা উচিত ছিল, এবং নাহিদ ইসলাম তারও পার্টিসিপেট করা উচিত ছিল, তিনিও যাননি, তার সেক্রেটারি আখতারকে পাঠিয়েছেন। যতই ব্যস্ত থাক, 15 তারিখ জামাত ইসলামের ইফতার মাহফিলের চাইতে বড় কোনো প্রোগ্রাম বাংলাদেশে আর ছিল না, এবং জামাতের এই প্রোগ্রাম অনেক আগের। তো অন্য কোনো প্রোগ্রাম না রেখে এখানে আসবেন, এটা একেবারেই পলিটিক্যাল কার্টিজি। যেমন আমিরে জামাত তো ঠিকই গিয়েছেন, এবং চরমনাই পীর সাহেবও কাজটা ঠিক করলেন না। চরমনাই পীরের দাওয়াতে তো ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমানের দাওয়াতে চরমনাই পীর কেন আসলেন না? এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ কি এমন ছিল চরমনাই পীরের? জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে তো চরমনাই কেউ চান্স পেল না, এখানে কেন আসলেন না? এটা খুবই আপত্তিকর হিসেবে আমরা সমালোচনা করছি। আসা উচিত ছিল। আমির জামাত যেহেতু সেখানে গিয়েছেন চরমনাইয়ের দাওয়াতে, চরমনাই তাদের প্রতিনিধি পাঠিয়েছে, চরমনাইয়ের বেশ কয়েকজন নেতা এসেছিল, কিন্তু চরমনাই পীর সাহেব নিজের আসা উচিত ছিল বলে আমরা মনে করি। তো দর্শক, এই 3টে বিষয় স্পেশাল জামাতের ইফতার মাহফিলে। আর বাকিগুলো প্রত্যাশিত বা স্বাভাবিক, যে বিএনপির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারে কেউ আসলো না, চরমনাই পীর সাহেব আসলো না, যেটা প্রত্যাশিত ছিল। এবার আসলে ইসলামপন্থীদের মধ্যে ঐক্যের জায়গাটা আরো সম্প্রসারিত হতো, ইসলামপন্থীদের মধ্যে মানসিক দূরত্ব আরো কমে আসতো বলে মনে করি, কারণ তাদের মধ্যে মানসিক ঐক্য বেশি জরুরি। এটা কমে আসতো পীর সাহেব চরমনাই আসলে। আমির জামাত তো 2বার তাদের কাছে গিয়েছেন, একবার বিনা দাওয়াতে, একবার দাওয়াতে। এবার পীর সাহেব চরমনাই আসার একটা বড় স্পেস ছিল, তাহলে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হতো। এমনকি এই যে এখন ইসলামপন্থীদের বিরুদ্ধের যে একটা রাজনৈতিক শক্তি, তাদের মনে কষ্ট পেত, জ্বালা ধরত। এটা জামাত চরমনাই রাজনীতিতে নতুন মাত্রা যোগ করত, এটা আসা উচিত ছিল। আর কাদের সিদ্দিকীর অংশগ্রহণ এবং আমিরে জামাতের এই অতিরিক্ত মাত্রায় ব্যক্তিত্বহীন লুতুপুতু, এটা দৃষ্টিকটু। এই 3টা জিনিস মার্ক করছি আমরা আজকে ইফতার মাহফিলে। দর্শক, আরো কি ঘটেছে আমরা ডিটেইলস আপনাদেরকে বলছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের সম্মানে 15 মার্চ শনিবার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ইফতার মাহফিল আয়োজন করেন। ইফতারের পূর্ব মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই ইফতার মাহফিলে যারা শরীক হয়েছেন, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। স্বাধীনতার দীর্ঘ 54 বছর কেটে গিয়েছে, বহুবার ক্ষমতা হাত বদল হয়েছে, সে লক্ষ্য নানান এখানে কি বলেছেন এটা আমাদের উদ্দেশ্য নয়। গত বছর ইফতার মাহফিল নিয়ে সরকার যে নাটক করেছিল, শেষ পর্যন্ত জামাতের দৃঢ়তার কারণে সোনারগাঁও হোটেলে জামাতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ বাধা দিয়েছিল, এমনকি হোটেল কর্তৃপক্ষ ব্যানার টানাতে দেয়নি সরকারের চাপের কারণে, এবং তারপর করতে পেরেছিল। এটি মাজহারুল ইসলামের মুক্তির দাবি করেছেন। সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়েছেন। জামাতের উপর কত জুলুম নির্যাতন হয়েছে সেটা এখানে উচ্চারণ করেছেন, এবং 24-এর শহীদদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছেন। আবু সাইদের 2 ভাই এসেছিল, তাদেরকে সম্মান দিয়েছেন, এবং 24-এর শহীদদের স্মরণ করেছেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন। কারা ছিলেন এই তালিকাটা একটু দিচ্ছি দর্শক। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস, বিএনপি নেতা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা জুনাইদ আল হাবিব, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাইবুল্লাহ মিয়াজি, জমিয়ত উলামা ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাশেমি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ। এখানে বিএনপি নেতার আগেই পীর সাহেব চরমনের নামটা আসতো যদি তিনি উপস্থিত থাকতেন, দাওয়াত গ্রহণ করতেন। কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের নেতা
মাওলানা মুনতাসিম বিল্লাহ মাদানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য জনাব আখতার হোসেন, এখানে নাহিদ আসেননি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আব্দুল হান্নান মাসুদ, জাগপার চেয়ারম্যান জনাব রাশেদ প্রধান, ন্যাপের চেয়ারম্যান জনাব জেবিল রহমান গনি, লেবার পার্টি সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মুস্তফা জামাল হায়দার, ন্যাশনাল ডেমোক্রেটিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরহাদুজ্জামান ফরহাদ, সরোয়ার কামাল আজিজি, আমির নিজামী, ইসলাম পার্টি কল্যাণ পার্টি মহাসচিব জনাব আবু হানিফ আজিজুল হক আজিজ, হবিগঞ্জি আমির, মুসলিম জনতা ঐক্য পরিষদ, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মোহাম্মদ আবু তাহের জিহাদি, আমির ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি, মুফতি ফয়জুল্লাহ আশরাফি, মহাসচিব ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদ, মাওলানা শেখ কামাল উদ্দিন জাফরি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, তিনি চরমনের নেতা, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মজলিস, মাওলানা আবু জাফর কাশিমি, আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন, মুফতি ফখরুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতা অধ্যাপক মাওলানা আশরাফ আলী আকন, চরমনের বেশ কয়েকজন এসেছেন, মাওলানা এনামুল হক, এখানে প্রেস লিস্ট লেখা যথেষ্ট বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন, আরো অনেক ভুল এখানে আছে। মাওলানা মামুনুল হক আমির খেলাফত মজলিস, একাধিকবার তার নাম এসেছে। পীরজাদা মাওলানা নেসারুল হক সভাপতি জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির আরেকজন পাওয়া গেল। মুফতি ইজহারুল হক চেয়ারম্যান ইসলামী ঐক্য জোটের একাংশ। মুফতি ইয়ামিন মহাসচিব জনসেবা আন্দোলন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা কাজী ইব্রাহিম। বিশিষ্ট আলমীদের মাওলানা মোফাজ্জল হোসেন খান, মাওলানা তৌহিদুল আনোয়ার। পরিচালক ইসলামী ফাউন্ডেশন মুফতি সাইদ আহমেদ মুজাদ্দিদি। চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি। বিশিষ্ট ব্যবসায়ী জনাব কাজী হারুন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব খুরশিদুল হক। পরিচালক জনাব আব্দুল জলিল। বিশিষ্ট সাংবাদিক দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক জনাব আবুল আসাদ। দৈনিক সংগ্রামের বর্তমান সম্পাদক জনাব মীর শহীদুল হক আজম। মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। দৈনিক ইনকালাবের সম্পাদক বাহাউদ্দিন ইয়াক দালাল, যাক সাংবাদিক হিসেবে আসতে পারে। দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক জনাব আব্দুল্লাহ শিকদার। দি নিউ নেশন পত্রিকার সম্পাদক জনাব মোস্তফা কামাল মজুমদার। দৈনিক নয় দিগান্তের সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন ও নির্বাহী সম্পাদক জনাব মাসুমুর রহমান খলিলি। কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, ভারতের দালাল। সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক জনাব ফেরদাউস আলম ভুইয়া ও চিফ রিপোর্টার জনাব শাহাদাত হোসেন হারুন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম ও সাবেক সভাপতি জনাব সর্দার ফরিদ। দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক জনাব শাহাদাত হোসেন। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের অতিরিক্ত চিফ প্রসিকিউটর জনাব মিজানুর রহমান। সাবেক সচিব ডক্টর মিয়া মোহাম্মদ আয়ুব। সাবেক সচিব ফজলুর রহমান। কর্নেল আয়ুবুর রহমান। পেট্রো বাংলার এমডি কামরুজ্জামান। কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। ইঞ্জিনিয়ার আশরাফুল হক। ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহেদ। কৃষিবিদ জনাব কামাল উদ্দিন। বাড়ির মহাসচিব কৃষি সচিব ডক্টর শহীদুল ইসলাম। বিএলআরআই এর সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিজেডিএস এর সাবেক ডিজি ডক্টর আব্দুল জব্বার। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এম এ হান্নান। কৃষিবিদ সভাপতি জনাব আসাদুজ্জামান রিন্টু। জামাত ইসলামের নেতারা উপস্থিত ছিলেন, ঢাকার বাইরে থেকেও জামাত ইসলামের নেতারা সেখানে গিয়েছিলেন। শহীদ আবু সাইদের দুই ভাই রমজান আলী ও আলী হোসেন এবং জামাত শিবিরের শহীদ ও মজলুম নেতাদের পরিবারের সদস্যগণ এবং 24শে গণঅভ্যুত্থানের বেশ কয়েকটি শহীদ পরিবারের সদস্যগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দর্শক, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অনুষ্ঠান পরিচালনা করেন। তো এখানে আশা করি এই ইফতার মাহফিলে কি ঘটেছে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। বিএনপি জামাতকে একটি সমাজ, দেশকাল, রাষ্ট্রকে কতটা খোদাই গজবের আওতায় নিয়ে আসে সেটি আমরা পবিত্র কালামে পাকে কওমে লুতের জমানাতে দেখি। অর্থাৎ হজরত লুত আলাইহিস সালাম যখন ধর্মপ্রচারে ব্যস্ত ছিলেন তখন ওই সমাজের সবচেয়ে বড় ব্যাধি ছিল সমকামিতা। পুরুষেরা পুরুষদের সঙ্গে সঙ্গম করত এবং নারীদেরকে তারা কোনো অবস্থাতেই তাদের জীবন সঙ্গী তারা বানাতো না। কেবলই মাত্র দিনের পথে যারা ছিলেন তারা ছাড়া অন্য কেউই পারিবারিক জীবনযাপন করতেন না।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব চরিত্রের মধ্যে যে সকল মন্দ দিক রয়েছে, সেই মন্দ দিকগুলোর মধ্যে এই সমকামিতার যে রোগটি, এটি একটি মানসিক রোগ। এই রোগটিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন, এবং মানুষের কোনো অভ্যাসের কারণে কখনো কোনো একটা জমিনকে উল্টে দিয়েছেন, একটি সম্প্রদায়কে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এরকম কোনো নজির এই সমকামিতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে দেখা যায় না। মানুষ পাগলামো করে, খুন করে, ধর্ষণ করে, রাহাজানি করে, চুরি করে, ডাকাতি করে, কিন্তু এই সকল কর্মের কারণে পুরো একটি জনপদকে আল্লাহ কখনো ধ্বংস করেননি। কিন্তু সমকামিতা যে সমাজে স্থায়ী রূপ লাভ করেছে, সেই সমাজটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এবং তারই একটা জাজ্বল্যমান দৃষ্টান্ত হলো কওমে লুতের জমানা। কওমে লুতের জমানাতে ওই আমলে রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা গবেষণার বিষয়। এবং তিনি যে এলাকাতে বসবাস করতেন, জাজিরাতুল আরবের যে এলাকাতে, এটি আজকের যে জেরুজালেম, তারপর আজকের যে জর্ডান, জেরুজালেম, কুয়েত, নাবলুস এর মধ্যবর্তী কোনো একটি এলাকা ছিল। এবং কওমে লুতের যে জমানাটি, সেই জমানাটিতে তখনও পর্যন্ত পৃথিবীতে ওরকম কোনো সাম্রাজ্য গড়ে ওঠেনি, রাজত্ব গড়ে ওঠেনি। এবং আমরা যে সভ্য দুনিয়া বলতে যখন থেকে জানি, মহামতি সাইরাস, যেটাকে অনেকে হজরত জুলকারনাইন হিসাবে অভিহিত করেন, তার জমানা হিসেবে অভিহিত করেন, যেটিকে সাইরাস দ্য গ্রেটের জমানা বলা হয়, খ্রিস্টের জন্মের 600 বছর আগে, কিংবা ধরুন তারও আগে, দ্য ফার্স্ট এম্পারর অফ হিস্ট্রি, তাকে বলা হয় সারগন দ্য গ্রেট। কিংবা তারও আগে, যখন রামশিস হযরত মুসা আলাইহিস সালামের জমানা ছিল, অর্থাৎ খ্রিস্টের জন্মের 1300 বছর আগে। কওমে লুতের জমানা তারও আগে। কথাগুলো বললাম এই কারণে যে তখনও পর্যন্ত পৃথিবীতে রাজতন্ত্র, রাজার শাসন বা রাজনীতি তখন ওভাবে স্থায়ীভাবে কাঠামোগত রূপ লাভ করেনি। তো পৃথিবীতে যেখানে যেখানে রাজত্ব লাভ করেছে, কাঠামো লাভ করেছে, তখন সেই রাজত্বের উপরে সমকামীরা প্রভাব বিস্তার করেছে, রাজার উপর প্রভাব বিস্তার করেছে, এরকম ঘটনা কিন্তু আমরা জানি না। অনেক রাজার ঘেটুপুত্র ছিল, অনেক রাজা আমাদের এই বাংলাদেশেও অনেকের, বিশেষ করে ভাটির অঞ্চলে অনেক জমিদার ছিলেন, যারা তাদের যৌনসঙ্গী হিসেবে স্ত্রীদের সঙ্গে সঙ্গে আবার পুরুষদেরকে রাখতেন। এদেরকে আমাদের এই বাংলা সাহিত্যে ঘেটুপুত্র বলা হয়। হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত সিনেমা আছে, ঘেটুপুত্র কমলা। তো এই ঘেটুপুত্র সঙ্গে সঙ্গে পারিবারিক জীবন, এটি একটা যাকে বলা হয় বিকৃত রুচি এবং বিকৃত রোগ। কিন্তু পুরো নারীর সঙ্গকে ত্যাগ করে পুরুষের সঙ্গ পুরুষ পছন্দ করছে, এটা কওমে লুতের জমানাতেই সবচেয়ে বেশি হয়েছিল। কিন্তু ইদানিং যে পরিসংখ্যান, সারা পৃথিবীর পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের মধ্যে দেখা যাচ্ছে যে শতকরা 23% লোক সারা দুনিয়াতে, আল্লাহ মাফ করুক, 23% লোক এই সমকামিতার সাথে জড়িত হয়ে পড়েছে। এবং 23% অথবা 21%, 21%, 23%, আল্লাহ মাফ করুক, এটার একটা একেবারে যাকে বলা হয় ইউরোপে, আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা সব মিলিয়ে অন অ্যাভারেজে। তো সেই দিক থেকে যদি আপনি আমেরিকাতে চিন্তা করেন, এটির সংখ্যা মোর দ্যান হয়তো 40%। আমেরিকার পরে যদি ইউরোপে আসেন, সেখানে হয়তো সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের দেশে ওইভাবে বাড়েনি। কিন্তু গ্লোবালি একটা যে জেনারেল যে
গড়পড়তা, সেই গড়পড়তাতে 21% অথবা 23%, এটা আমি একটা ডাটাতে দেখলাম যেখানে এই সমকামিতা চলছে। তো সমকামিতা যে সমাজে চলে, সেই সমাজ সবসময় নিন্দনীয় হয় আধুনিক জামানাতে। এমনকি আমেরিকাতেও যারা এই সমকামিতাকে সমর্থন করেন, ইংল্যান্ডে যারা সমকামিতাকে সমর্থন করেন, এমনকি খুব বিখ্যাত বিখ্যাত লোক, যেমন আমেরিকার সবচেয়ে সম্মানজনক যে গায়ক এবং খুব প্রভাবশালী গায়ক স্যার এলটন জন সমকামী। তো এই যে সমকামী, কিংবা ধরুন এই মুহূর্তে পৃথিবীর যে কজন জ্ঞানী ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে নোয়া হারেরি, বিখ্যাত বক্তা অধ্যাপক নোয়া হারেরি, ইহুদি, ইসরায়েলে বসবাস করেন, একজন সমকামী। আমেরিকাতে এরকম অনেক সেলিব্রিটি রয়েছেন খুব নামকরা যারা সমকামী, কিন্তু সমাজ এখনও কিন্তু তাদেরকে ওইভাবে গ্রহণ করেনি। অ্যালেন নামক একজন সেখানে টিভি স্টার আছেন, মিডিয়া ব্যক্তিত্ব আছেন, মহিলা, কিন্তু সমকামী। কিন্তু এই যে সমকামীদের যে রেট বেড়েছে, এই রেটিংটা কখনই কোনো দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বা কোনো সমকামী কোনো দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বা রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি বা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ অবস্থায় পৌঁছেছেন, এটি আমি জানি না। ভারত বলেন, পাকিস্তান বলেন, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, কোথাও এরকম কোনো সেলিব্রিটি পলিটিশিয়ান যে সমকামী, এরকম আমার জানা নেই। এর অর্থ হলো যে সমাজের যে রাজনীতি, এটা হলো সর্বোচ্চ একটা স্তর। তো এই স্তরে বসে যদি এই মন্দ একটা বিষয় চর্চা করা হয়, তারপর এটাকে একটা রোগ হিসেবে মানিয়ে নেওয়া হয়, এবং সেই মানুষের হাতে যদি রাজনৈতিক নেতৃত্বটা চলে যায়, তখন ওই দেশের উপর একেবারে কওমে লুতের মতো একটা গজব অনিবার্য হয়ে পড়ে। এটাই প্রকৃতির বিধান। আমাদের দেশে এরকম সমকামীদের সংখ্যা বেড়ে গেছে, এটা আমরা সবাই জানি, এবং এরা এটা সংগঠনও করে ফেলেছিল। সেই সংগঠনটা আছে, আমার মনে নেই, এই মন্দ বিষয়গুলো নিয়ে আলোচনা না করাই ভালো। তো এদের একটা সংগঠন আছে, তারপরে তারা এই ধরনের কর্মকাণ্ড করে, একসাথে তারা বসবাস করে, এবং পুরুষ এরকম সমকামীদেরকে দেহদান করে। অনেক ধনী সমকামী পুরুষ আছে এই শহরে যাদেরকে দেহদান করে অন্য পুরুষ, এরকম পুরুষপতিতা রয়েছে। আবার নারীদেরকে দেহদান করে, এরকম পুরুষপতিতা রয়েছে। এই সমাজে অনেক বিকৃত দিকগুলো চালু হয়েছে। কিন্তু এত কিছুর পরেও আমাদের মূল ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেখানকার নেতৃত্বের পর্যায়ে কোনো স্বীকৃত সমকামী সামনের সারিতে এসেছেন, নেতৃত্বের পর্যায়ে এসেছেন, এটি আমরা কখনো শুনিনি। কিন্তু এই জমানাতে, অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের পর, বারবার শুধু রাজনীতির নেতৃত্বে সমকামীদের আধিপত্য, সমকামীদের বাড়াবাড়ি, এটি এখন স্পষ্ট। কারো নাম বলার দরকার নেই, এগুলো একেবারে স্পষ্ট হয়ে পড়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। এবং এই সমকামিতার এই রোগটি এমন একটা জায়গাতে এখন নিয়ে গেছে যে অনেক বড় বড় মানুষ, তাদেরকেও এই অপবাদ ইদানিংকালে দেয়া হচ্ছে যে এই মানুষটি সমকামী। এখন এটি হয়তো একেবারেই অসত্য, কিন্তু যেহেতু এটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে আমাদের সমাজে, ফলে কাউকে ছোট করার জন্য, কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য তাকে যদি একটা সমকামী, যাকে বলা হয়, ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই লোকটি দুনিয়ার একেবারে সবচেয়ে অসহায় একটি অবস্থায় পড়ে যায়। তদ্রূপ আমাদের এই বাংলাদেশে এরকম এখন অনেক বড় বড় মানুষকে সমকামী হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, এবং তারা রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছেন। এবং এই বিষয়টি সত্য মিথ্যা যাচাই করার সময় নেই, কিন্তু
কিছু আচরণ, কিছু কথা, কিছু অঙ্গভঙ্গি, তারপর তাদের পোশাক, ড্রেস কোড, তারপরে তাদের এলাকা। আমাদের দেশে দুটো জেলার লোকদেরকে ব্যাপকভাবে বলা হয় যে ওই এলাকাগুলোতে সমকামী লোকদের সংখ্যা বেশি। দুটো খুব বিখ্যাত জেলা নাম রয়েছে। তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে একটি পেশাকে এবং একটি শ্রেণীকে সবাই খুব বদনজরে দেখে যে এই শ্রেণী পেশার বেশিরভাগ লোক ঘরে সুন্দরী স্ত্রী রেখে ছোট ছোট ছেলেদের শ্লীলতা হানির জন্য তারা দরকার হলে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলে। অনেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়ে ফেলে, অনেকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ফেলে। একটা শ্রেণী এবং পেশার প্রতি আমাদের দীর্ঘদিন থেকে কিন্তু এই অভিযোগ ছিল। তাহলে জেলা এবং শ্রেণী পেশা। এখন এই বর্তমান যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থাতে জেলা অর্থাৎ সেই যে দুটো জেলা এবং সেই শ্রেণী এবং পেশা বারবারই একেবারে শীর্ষে উঠে আসছে, ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে এবং তাদের দাপট এবং তাদের দৌরত্ব এখন যে কোনো শ্রেণী পেশার চাইতে বেশি এবং যে কোনো জেলার চাইতে তাদের দাপট বেশি। আর এই কারণে কি হলো, তাদেরকে যারা দেখতে পারে না তারা, অথবা যদি সত্য হয়ে থাকে তারা, অথবা যদি গুজব হয়ে থাকে সেক্ষেত্রেও তারা বারবার শুধু এই সমকামী শব্দ, সমকামিতার যে কুকর্ম এবং এটার যে অশ্লীলতা, এটি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এটি বন্ধ হওয়া দরকার। বন্ধ হওয়া দরকার এভাবে যে আমরা যেন কোনো অবস্থাতেই নিজেদের প্রতি জুলুম না করি, অন্যের প্রতি মিথ্যা আরোপ না করে। যে কোনো একটা মানুষকে আমি সমকামী হিসেবে বললাম, এটা যদি মিথ্যা হয় সেই লোকটার না যতটা না ক্ষতি হবে তার চাইতে আমি যে বললাম আমার অনেক অনেক বেশি ক্ষতি হবে। কাজেই আমাদের যার যার অবস্থান থেকে এরকম ট্যাগ লাগানোর বিষয়টি বন্ধ করা উচিত। এটি নিজের মা, নিজের পিতা, নিজের বোন, নিজের স্ত্রী সম্পর্কে যদি নিজ মুখে কেউ একটা বদনাম করে, তার চাইতেও কিন্তু একজন সম্মানিত মানুষ সম্পর্কে একটা ট্যাগ লাগানো, বক্তব্য দেওয়া খুবই জঘন্য একটি অপরাধ। এই গেল এক। 2 নম্বর হলো যে যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তাদের ব্যাপারে ট্যাগ লাগানো নয়, তাদের ব্যাপারে আসলে সরাসরি জিহাদ ঘোষণা করতে হবে। এটি হবে জিহাদে কুল্লিয়া। এবং সেই জিনিসগুলো যদি আমরা পরিহার করতে না পারি, প্রতিহত না করতে পারি এবং এদেরকে আমরা যদি সামাজিকভাবে জীবন্ত কবর দিতে না পারি, তাহলে এখানে আমি শারীরিকভাবে জীবন্ত কবর, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আমি সামাজিকভাবে জীবন্ত কবর বলতে বোঝাচ্ছি যে এই মানুষদেরকে সমাজে অপাঙ্ক্তেয় ঘোষণা করতে না পারি, তাহলে এই গজব আপনার আমার সকলের উপরে অনিবার্য হয়ে পড়বে আমাদের চুপ থাকার কারণে। কিংবা আমরা জানি যে এই লোকটি সমকামী, তার কাছে গিয়ে আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তার হাত চুম্বন করছি, তার ঠোঁট চুম্বন করছি, তার পা চুম্বন করছি, সে আবার কোনো এক ফাঁকে আমাকে চুম্বন করে দিচ্ছে। এই জিনিসগুলো বাড়তে থাকবে, ক্রমশ বাড়তে থাকবে এবং আপনি আমি এর থেকে কেউ রক্ষা পাবো না। কাজেই যে সময় এসছে এই সময়টিকে আমরা যেন কাজে লাগাই এবং যে ফিতনা এবং ফাসাদ শুরু হয়েছে সমকামিতা নিয়ে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি দেখলেন বা যে নিউজটি আজকে দেখছেন, আজকের নিউজটি ছিল ব্যারিস্টার রুমিন ফারহানাকে কে বা কারা জানি এলাকার ওসিলায় ফোন দেয়। এটা কিন্তু সেনাপ্রধান না, অনেকেই নিউজ করতেছে এটা নাকি সেনাপ্রধান তাকে এলাকার ওসিলায় কল দেয়। এটা কিন্তু পুরোটাই গুজব এবং ভুয়া। দয়া করে আপনার কেউ গুজবে কান দেবেন না গাইস। পুরো ভিডিওটি দেখবেন, তখনই আপনি সত্যটা এবং অরিজিনাল নিউজটা কিন্তু তখনই জানতে পারবেন, তারাই কিন্তু আপনি জানতে পারবেন না। তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্টই করব বারবার, যে দয়া করে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপরেই বুঝতে পারবেন যে খেলা কোন দিকে ঘুরে যায় এবং আসল কাহিনী কী। বন্ধুরা ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে। যাই হোক, ওগুলো কিন্তু ফেক এবং গুজব, দয়া করে কেউ গুজবে কান দেবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।